রক্তাক্ত ৩৬ জুলাই আজ। জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, দল বা ব্যক্তির নয় বলেছেন তারেক রহমান। জাতীয় ঐক্য রক্ষার তাগিদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা। পরিবর্তনের ধারা চলবে বললেন মন্ত্রী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকার কথা বললেন ইশরাক হোসেন। হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে সরকারের সম্পর্ক নেই বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এবং জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সব তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। বিএনপি কোনো গণ আন্দোলনের নেতৃত্ব দেয়নি, দাবি নাহিদের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থান, কারো কাছে লাল বিপ্লব, কারো কাছে রাষ্ট্রীয় ক্ষমতার নাটকীয় বাঁক। টানা আন্দোলন, সংঘর্ষ ও রক্তক্ষয়ী সংগ্রামের জেরে মসনদ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে মন্ত্রী, এমপি ও ছাত্র জনতা হত্যার কুশীলব পুলিশ সদস্যরাও যেদিকে পারেন চম্পট দেন। জনস্রোতে ভেসে যায় ফ্যাসিবাদের অহংকার। কোটি হৃদয়ে দাগ কাটা সেই জুলাই অভ্যুত্থান জাতির অহংকার বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। পূর্ব দিগন্তে সেদিনও উঠেছিল রক্তলাল সূর্য, কিন্তু নতুন সেই সূর্য রশ্মি যে বাংলার আকাশে অভ্যুত্থানের সাক্ষী হবে সেটা আজও অলৌকিক, অভাবনীয় অনেকের কাছে। ২৪-এর ৫ই অগাস্ট আন্দোলন দমাতে রাজধানী জুড়ে কারফিউর কারণে ভোর থেকে রাজপথে শুনশান নীরবতা। রোদের উত্তাপ বাড়ার সাথে পাল্লা দিয়ে বাতাসে চাউর হতে থাকে স্বৈরাচারী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর খবর। কিন্তু খবরটা তখনও অবিশ্বাস্য ঠেকছিল অনেকের কাছেই। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা। এই জুলাই অভ্যুত্থানের ফলে আমরা শতাব্দীর সবচাইতে নির্মম স্বৈর শাসকের শাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। তাবৎ দুনিয়ার স্বৈরাচার পতনের ইতিহাস একেবারে নতুন না হলেও সরকার পতনের পর প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এমপিদের একযোগে পালিয়ে যাওয়া কিংবা গা ঢাকা দেয়া ছিল নজিরবিহীন। আওয়ামী লীগের দাপুটে রাজনৈতিক নেতারা শুধু নয়, শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহায়তা করা পুলিশ, সাংবাদিক, আমলা কিংবা ইমাম পুরোহিত কেউই বাদ যায়নি পলাতকদের তালিকা থেকে। তখনও পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে চরম অনিশ্চয়তা আর উদ্বেগ অনেকের মনেই। কারফিউয়ের নীরবতার মধ্যেও সড়কে পড়েছিল ছাত্র জনতার উপর হামলা আর ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। এরই মধ্যে বাংলা ভিশনে লাইভ সম্প্রচারের সুবাদে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে ঢাকা অভিমুখে ধেয়ে আসা জনস্রোতের খবর। সেই খবরে জনস্রোতে সামিল হয় চারপাশের মানুষ। কিন্তু তখনও মারমুখী অবস্থানে পুলিশ, বিজেপি। যাত্রাবাড়ি, চানখারপুল, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শাহবাগ, আমিনবাজার কিংবা মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় চলে পুলিশের গুলিবর্ষণ। সেই গুলি উপেক্ষা করে বুক চিতিয়ে সেদিনও জীবন দেন জুলাই যোদ্ধারা। তরুণরা, যুবকরা তারা যেভাবে এসে আত্মাহুতি দিয়েছে, যেইভাবে রাজপথে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে গণতন্ত্রের পক্ষে তাদের রায় দিয়েছে, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। সেদিন ভোরেও ছাত্র জনতার ওপর গণহত্যার নীলনকশার আঁকার চেষ্টা বাদ দেননি শেখ হাসিনা, কিন্তু তার সেই নীলনকশা ভেস্তে যায় সেনাবাহিনী গুলি চালাতে অপারগতা প্রকাশ করায়। উল্টো শেখ হাসিনাকে দেশত্যাগে ১.৫ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল দেশপ্রেমিক সামরিক বাহিনী। সেনাবাহিনীর হেলিকপ্টারে, বিমান বাহিনীর কার্গো বিমানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই তথ্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তুলে ধরলে ১:৩০টার দিকে রাস্তা ছেড়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। বেলা ২টার দিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে রাজপথে নামে জনতার ঢল। মুক্তির আনন্দে রাজপথে উল্লাসে মাতে লাখো জনতা। রাষ্ট্রের ওপর প্রায় ১.৫ যুগ ধরে চেপে বসা জগদ্দল পাথর সরে যাওয়ায় সিজদায় লুটিয়ে পড়েন অনেকে। ছাত্র জনতার সেই বিজয়ী উল্লাসে তছনছ হয় গণভবন। প্রধানমন্ত্রীর কার্যালয়েও ছড়িয়ে পড়ে বাঁধ ভাঙা সেই মুক্তির আনন্দ।
বিকেল 4টার দিকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা একটা সুন্দর আলোচনা করেছি, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কোটা বিরোধী জুলাই আন্দোলনের সূত্র ধরেই স্বৈরশাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। রাজপথে লেখা হয় ৩৬ জুলাইয়ের নতুন ইতিহাস। বিশ্ববাসী দেখেছে যে কিভাবে নিরস্ত্র জনতা বুলেট এবং বেয়নেটের সামনে বুক পেতে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবময় এক অধ্যায়। আমরা এই জুলাইকে জাতির অহংকার হিসাবে দেখতে চাই এবং যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। রাতের ভোট কিংবা আমিডামির নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচার হয়ে ওঠার একচ্ছত্র আধিপত্য চূর্ণ বিচূর্ণ হয় জুলাইয়ের সেই আন্দোলনে। আর তাই জুলাইয়ের সেই স্মৃতি অম্লান চান মুক্তিকামী ছাত্র জনতা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রক্তভেজা জুলাই গণ অভ্যুত্থানের নিভৃতচারী কারিগর বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদের পতনের নিশ্চিত হয় যার রাজনৈতিক কৌশল ও দূরদর্শিতায়। তারেক রহমানের নির্দেশে উদ্বুদ্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়ায় ছাত্রদল যুবদল নেতাকর্মীরা। ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘাতক বাহিনীর হাতে প্রাণ দিতে হয় দলটির 4 শতাধিক নেতাকর্মীকে। জুলাই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকার কিছু অংশ নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 24 জুলাই 36 দিনের ফেসিবাদের বিষদাঁত, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, প্রাণঘাতী বুলেট আর মৃত্যুর হাতছানি উপেক্ষা করে গণতন্ত্র ছিনিয়ে আনার এক অনন্য উপাখ্যান। সংগ্রামী এই ইতিহাসে রাজপথের প্রতিটি সৈনিকই হয়ে ওঠেন একজন বীর। আন্দোলনের পুরো সময়টা জুড়েই ছিল তারেক রহমানের পরামর্শ ও নির্দেশনা। আপনারা রাজপথে নেমে আসুন, ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান। তার কৌশলী সিদ্ধান্তে কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই দলীয় ব্যানার স্লোগান ছাড়া সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে যায় বিএনপির ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তোমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে জেনারেলাইজেশন হও, এদের সাথে পরিচিত হও। যেদিন এই সময়টা আসবে তোমরা যখন হাসিনা বিরোধী স্লোগানটা ধরবে তখন যেন তোমাদেরকে ভয় না পায়, এরা যেন তোমাদের ওই জায়গা থেকে সরিয়ে না দেয়, এরা যেন তোমাদের সাথে গলাটা মিলায়। এভাবে তোমরা জেনারেলাইজেশন হও। রাজপথের লড়াই সমাবেশে অংশগ্রহণ, ফেসিবাদ বিরোধী স্লোগান তৈরি, শরিক সংগঠনগুলোর সাথে সমন্বয়ে তারা ভূমিকা রাখে আন্দোলনকে এক দফায় রূপান্তরে। জনাব তারেক রহমান সেদিন ঘোষণা দিলেন, এই মুহূর্তে মানুষ রক্ষা এবং দেশ রক্ষার একমাত্র স্লোগান হবে দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগ। সুতরাং আমার ওই ডিমান্ডটাই ছিল যে আমার নেতা, আমার নেতৃত্ব, আমার যাকে আমি মেনে আমি রাজনীতিটা করি, উনি কি চান, ওনার ডিমান্ডটা কি। আমি জানি হাসিনা পতনের ডিমান্ড অবশ্যই ওনার সর্বাগ্রে থাকবে, কিন্তু পরিস্থিতিটা উনি কি মনে করেন। যখন 16 তারিখে এই ঘোষণা দিলেন তখন তো আর পেছনে ফিরে তাকার কোনো সুযোগই আর আমাদের কাছে নাই। তার আমরা বোঝে গেছি যে আমার পার্টি ওখানে পুরোপুরিভাবে ইনভলভ হয়ে গেছে। এই লাল কাব্য লিখতে গিয়ে শহীদ হন ওয়াসিম আকরাম, সবুজ মিয়া, মাহবুবুল আলম সহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। রাজপথে পূর্ণ শক্তিতে ছিল বিএনপির যুব সংগঠন, জাতীয়তাবাদী যুবদলও। সুদূর প্রবাসে থেকেও প্রতিটি মুহূর্তে তাদের কৌশল নির্ধারণ, দিক নির্দেশনায় রাখেন তারেক রহমান। যাতে আন্দোলন সংগ্রামের গতি প্রকৃতি নষ্ট না হয়, যাতে সারা দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষদেরকে আন্দোলনে সম্পৃক্ত করা যায়, এজন্য বিএনপি নিজ দলের নামে 19 জুলাইয়ের পর কিন্তু আর কোনো কর্মসূচি দেয়নি। কিন্তু প্রতিদিন মাঠে যাতে প্রতিটি নেতাকর্মী থাকে তার জন্য আমাদের নেতা বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কঠোরভাবে নির্দেশনা দিয়েছিলেন। শেখ হাসিনার পতনকে জনদাবিতে প্রতিধ্বনিত করতে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে এক দফার ঘোষণা আনার নেপথ্যেও ছিল তারেক রহমানের রাজনৈতিক মুনশিয়ানা। যে কোনো মূল্যে আমি মাঠ দখল দেখতে চাই, এবং এটা শুধু আমাকে বলেছেন তা না, তিনি আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদেরকে বলেছেন। 15 জুলাই পরেই আমরা এই আন্দোলনটাকে সরকার পতনের এক দফা আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা যত রকমের সাপোর্ট দেওয়া দরকার এই সাপোর্টটা কিন্তু আমরা দিয়েছি নীরবে নিবৃতে। আমি তারেক রহমানের 3 থেকে 4টা আগের যে ভাষণগুলো ছিল, বক্তৃতাগুলো ছিল, এগুলোকে অবজারভেশন করার চেষ্টা করলাম। এরপরে একটা স্ট্যাটাস দিলাম
আমাদের হয়তোবা আজকে আমাদের বেঁচে থাকবো, হয়তোবা মরে যাব। আমাদের শেষ লড়াই আমরা মাঠে নামতেছি। বর্ষাস্নাত জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের দমন নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতাকামী মানুষের দীর্ঘদিন জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতার অসম এই লড়াইয়ে তারেক রহমানের সাংগঠনিক নেতৃত্ব, প্রজ্ঞা আর কৌশল লেখা থাকবে এদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায় হয়ে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনের ক্রেডিট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, এই ক্রেডিট জনগণের। সরকার প্রধান নিজেই জানান, জ্বালানি তেল ও গ্যাস নিয়ে জনগণ সমস্যা পোহাচ্ছে। কোনো অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে আলোচনা সভা করে বিএনপি। গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনরা। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে দেশ নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বলেন, জ্বালানি তেল গ্যাস নিয়ে জনগণ সমস্যা পোহাচ্ছেন, কোনো অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চান না জানিয়ে সরকার প্রধান বলেন, সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা চলছে। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, পরিচালনা উপায়টি বের করারও চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। শুধু এটিই নয়, আমরা কিছুদিন আগে, আপনাদের খেয়াল আছে যে আমি মালয়েশিয়া এবং চায়নাতে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি ওখানে যে আছে পেট্রোনাস একটি তাদের কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। জুলাই আন্দোলনের ক্রেডিট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, এই ক্রেডিট জনগণের বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, যারা সরকারের সমালোচনা করছেন তারা নিজেদের কোনো পরিকল্পনা বলছেন না। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের সাথে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগ ও প্রত্যাশার বৈষম্যহীন গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এদিকে 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন তারা। বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, 2024 সালের 5 আগস্ট নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং প্রবল গণরোষে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই গৌরবোজ্জ্বল অর্জনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বীর জুলাই যোদ্ধা সহ দেশপ্রেমিক সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। আর প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বীর ছাত্র জনতার রক্তস্নাত
আত্মত্যাগের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না বলেও জানান প্রধানমন্ত্রী। আজ জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর জাদুঘরটি কেবল শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার থেকে সর্বসাধারণ ঢুকতে পারবেন এই জাদুঘরে। পরিদর্শন ফি হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ ও পরিচালনায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্ব গাথা, আত্মত্যাগের স্মৃতিচারণ ও গণমানুষের গ্রহণের স্মৃতি তুলে ধরা হবে। আয়োজন করা হবে নানা অনুষ্ঠানমালার। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার সকাল 6টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এছাড়া তথ্য মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি ঢাকা রেঞ্জ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাইয়ের মধ্য দিয়ে যে পরিবর্তন শুরু হয়েছে তা নির্বাচিত সরকার অব্যাহত রাখবে। আর ছাত্র জনতার গণঅভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই মাসে বিভিন্ন ক্যাম্পাসে বিশৃঙ্খলার পিছনে পতিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধন থাকতে পারে, তবে দুষ্কৃতিকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না বিএনপি। আন্দোলন যে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে, সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। বিগত কয়েকদিন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। আদালতের নিষেধাজ্ঞা থাকায় পলাতক শেখ হাসিনার বক্তব্য আগাম জানিয়ে প্রচার করলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, এর আগে সতর্ক করা হয়েছিল, এবার ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা ডাক্তার জাহিদ দাবি করেন, গ্যাস সংকটের কারণে বাসাবাড়ি ও শিল্পে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় লোডশেডিং কিছুটা বেড়েছে। সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। ঢাকার বাইরে বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করে উপদেষ্টা জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় এই অবস্থা হয়েছে। উপদেষ্টা বলেন, কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাসের সংকট কেটে যাবে। অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিকটস্থ কেন্দ্রে অভিযোগ দিতে অনুরোধ করেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশ কোনো ভূ রাজনৈতিক চাপে নেই বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যমের উদ্যোগ। এর সাথে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে, সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। তিনি আরও বলেন, বেসরকারি সংস্থার অনুষ্ঠানে কোনো ধরনের মতামত ব্যক্ত করা হলে তার দায় ভারতের নয় এবং ভারত সরকার তা সমর্থন করে না।
জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করতে রাজি নয় জামায়াত। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, এদেশে ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী 54 বছর ধীরে ধীরে জেঁকে বসেছে। সময়ের পরিক্রমায় বিভিন্ন সরকার মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার দাবি করলেও মুক্তিযুদ্ধ নিয়ে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে ব্যর্থ হয়েছে তারা। জামায়াত আমির আরও বলেন, স্বাধীনতার 55 বছর পার হলেও মুক্তিযুদ্ধ এবং শহীদদের কোনো সঠিক তালিকা প্রকাশ পায়নি। এ সময় জুলাই যোদ্ধাদের গায়ে হাত না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, তাদের গায়ে হাত দেওয়া হলে তা হবে নিম্নখারামি। কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না। হ্যাঁ মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাল্লাহ তছনছ করে দেওয়া হবে। বিএনপি কোনো গণ আন্দোলনের নেতৃত্ব না দিলেও প্রতিবারই তারাই সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেয়েছে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর আফতাবনগরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র শক্তির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, জনগণের মধ্যে বিভক্তি তৈরি হলেই ফ্যাসিবাদ শক্তিশালী হয়, তাই জাতীয় স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারত সরকারের জন্য বোঝায় পরিণত হয়েছেন এবং ভারতও তাকে আর সেখানে রাখতে চায় না। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ক্যাম্পাসে চলমান কোন দল ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ তৈরি করতে পারে। জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে মঙ্গলবার সংঘর্ষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বেশ কটি প্রতিষ্ঠানে। সংঘর্ষ হয়েছে ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাত হয় সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস প্রদর্শনীতে একটি ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হন। সেই সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে রাজধানীতেও। মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দুপুরের দিকে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সংবলিত প্লাকার্ড নিয়ে শিবিরের একদল নেতাকর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় জবি ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম আরিফ ও জবি ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বাধে ঢাকা কলেজেও। এদিকে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে স্থবির হয়ে পড়ে বকশীবাজার এলাকা। সেখানে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। সংঘর্ষ হয়েছে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।